লেখক ফারিয়া আক্তার। পর্ব শেষ অংশ। তারপর বাধ্য হয়ে তাকে রেডি হতে বলে আমি অপেক্ষা করতে লাগলাম। 10 মিনিটের ভিতর সে রেডি হয়ে আসলো একটা আকাশি রঙের 3 পিস পরে। আমি একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম, কারণ তার সৌন্দর্যে কার মুগ্ধ হওয়ার ইচ্ছা আমার আর নেই। তারপর আমি সেখান থেকে বাইরে চলে আসলাম। আপু চলে আসলো। আমাকে কেমন লাগছে মাওয়া, সেটা দেখার ইচ্ছা আমার নেই, এটা বলেই একটা রিকশা ডাক দিলাম আমি। রিকশা ডাক দিচ্ছিস কেন মাওয়া? আপনাকে রিকশায় উঠিয়ে দিয়ে আমি আপনার পিছনে বাইক নিয়ে আসবো আমি। দেখ এখন কিন্তু আমি কাকিকে ডাক দিব মাওয়া। কেন আমি? আমি তোর সাথে বাইকে যাব মাওয়া। আমি নিতে পারবো না আমি। তাইলে আমি তোর এই সিগারেট খাওয়া পিকটা বাসায় দেখাই। মাওয়া ফোনে পিক বের করে। আপনি কেন আমার পিছু পড়ে আছেন আমি? তোর এইসব কথা বাদ দে, এখন তাড়াতাড়ি বাইক স্টার্ট দে মাওয়া। তারপর বাধ্য হয়ে বাইক স্টার্ট দিলাম। আপু পিছনে উঠে বসলো। যেই বাইক চালানো শুরু করলাম তখনই আপু পিছন থেকে জড়িয়ে ধরলো, আমি সাথে সাথেই ব্রেক করলাম। কি হয়েছে, আপনি এভাবে চেপে বসেছেন কেন? আমি রেগে। চুপ, একদম চুপ, আমার সাথে রাগ দেখাবি না, যেভাবে বসে আছি সেভাবেই যাব, না হলে বাসায় তোর খবর আছে মাওয়া। আমি আর কিছু না বলে বাইক দ্রুত চালিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে আপুকে নামিয়ে আমি বাইক পার্ক করলাম। এখন আপনি ক্লাসে যান আমি। ওকে বলেই চলে গেল মাওয়া। আমিও তারপর আমার বন্ধুদের দিকে হাঁটা ধরলাম। অন্যদিকে মাওয়া আপুর কিছুদূর গিয়ে মনে পড়ল, আরে আমি তো ক্লাস করতে আসিনি, আমি এসেছি আতিক যাতে ওই অধরার সাথে না মিশতে পারে সেই জন্য। তাই সে তখনই আবার আমার পিছু নিল। এদিকে আমি আমার বন্ধুদের কাছে যেতেই, কিরে তুই আজকে মাওয়া আপু নিয়ে আসলি যে আবার এখন তোর পিছু পিছু আসতেছে সাকিব? তাই নাকি? তাইলে অধরা তোর নাটকটা শুরু করে দে আমি। আরে জানু তুমি এসে গেছো, জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি অধরা। কি করব বলো এখন, আবার মাওয়া আপু আমার পিছু নিয়েছে, তার জন্যই আসতে এত দেরি হলো আমি। ওই শাকচুন্নিটাকে তোমার ধারে কাছে আসতে না করতে পারো না অধরা? এটা শুনে তো ওইপাশে মাওয়া রেগে আগুন। তারপরই সে আমাদের কাছে চলে আসলো। ওই কি বললি আমি শাকচুন্নি? তোর এত বড় সাহস হলো কোথা থেকে? মাওয়া প্রচুর রেগে। তাহলে কি বলবো আপনাকে, ও যখন আপনাকে ভালোবেসেছে তখন আপনি ওকে অনেক কষ্ট দিয়েছেন, ওর কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে শেষ করে দিয়েছি, আপনি এখন আমাদের মাঝে আসতেছেন কেন অধরা? চুপ, কোন কথা বলবি না? ওকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি তা আমি মানছি, কিন্তু এখন আমি ওকে ভালোবাসি। আর ও নিজেও আমাকে ভালোবাসে, কিন্তু ওর ভিতর শুধু আমার জন্য অভিমান। তুই কেন আমার আর ওর মাঝে এসেছিস মাওয়া? আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতেছি। আমি না, আপনি আসতেছেন আমাদের মাঝে তাই না? জানু বলেই আমার হাতটা ধরল অধরা। মাওয়া আপু আমার হাত থেকে অধরার হাতটা ছাড়িয়েই ঠাসঠস করে একটা থাপ্পড় দিল। বেহা মেয়ে, অন্যের জিনিসের উপর কেন নজর দিচ্ছিস অসভ্য মেয়ে কোথাকার মাওয়া? আমি ঠাসস করেই 2টা থাপ্পড় দিলাম মাওয়া আপুকে। তুই আমাকে ওর জন্য মারলি মাওয়া? হুম মারলাম, ও আপনার মতো আমাকে কষ্ট দেয়নি, ও আমার কষ্টে কেঁদেছে। আর আপনি কাকে বেহা অসভ্য মেয়ে বলছেন? এগুলো তো আপনি আমি। তুই ওর জন্য আমাকে এসব বলতে পারলি? তুই আমাকে সবার সামনে এরকম অপমান না করলেও পারতি, এটা বলেই কাঁদতে কাঁদতে চলে গেল মাওয়া। সরি রে, আমার জন্য তোকে থাপ্পড় খেতে হয়েছে আমি। আরে এটা কিছু না, যদি কেউ তার ভালোবাসার মানুষকে নুষ্কে অন্য একজনের সাথে এরকম তো করবেই অধরা। আমার মনে হয় আপু এখন তোকে সত্যিই ভালোবাসে নীলা। ভালোবাসলেও কিছু করার নেই, এখন আমি চাই না আমার লাইফে এরকম কেউ থাকুক আমি। তা দেখা যাবে, একবার মিলে গেলে দেখব বউয়ের আঁচল ছেড়ে আর বের হবি না তিথি। এটা শুনে সবাই হেসে দিল। আমিও হাসলাম। কিন্তু আমার মনের হাসিটা নেই, আমি চাই না তাকে কষ্ট দিতে। সে আমার কাছে না আসলেই তো হয়, সে থাকুক তার মতো অন্য কাউকে নিয়ে। আমি একা থাকলেই ভালো থাকবো। ওহ দাঁড়া, আজকে যে জন্য কলেজে এসেছি তাই তো তোদের বলা হয়নি আমি।
তুই কি বলবি? আমরা জানি তোর দাওয়াত আমাদের লাগবে না, আনানি আমাদের দাওয়াত দিয়েছে, ওহ তাহলে তো ভালোই হলো, তোরা সময়মতো চলে আসিস। তারপর আমরা আড্ডা দিতে লাগলাম। অন্যদিকে মাওয়া আপু কান্না করতে করতে কলেজের পিছনে চলে গেল, তাকে দেখে তার পিছনে তার বান্ধবী নীলিমাও গেল। এখন কান্না করে কি হবে? একবার চিন্তা করে দেখতো, তুই যখন ওকে প্রতিদিন করি, ও যখন আসবে ওর সাথেই বাসায় যাব। মাওয়া, হুম চল নীলিমা। তারপর বাইকের কাছে গিয়ে বসে দুজনে আড্ডা দিতে লাগলো এবং আমাকে যেন দেখা যায় এমন ভাবে বসলো। এদিকে আমার আড্ডা দেওয়া শেষে, আচ্ছা এখন উঠি, বাসায় যাব, তোরা কিন্তু বিকালেই যাবি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ সাকিব? কেন, এখন আবার কাজ কি? কাজ তো আছে বলেই আমাকে ধরল। তারপর সবাই মিলে আমাকে একটা গাছের সাথে বাঁধলো। আরে ভাই, আমাকে বাঁধলি কেন? তোকে বাঁধছি কেন তা পরে দেখবি। নীলা, ডিম আর ময়দাটা কোথায়? সিয়াম, ওই তো আনান নিয়ে আসতেছে। নীলা ভাই, এই ছিল তোদের মনে আজকে আমার কলেজে না এসে তোদের ফোন দিয়ে দাওয়াত দিলে ভালো হলো। এই প্রথম ডিমটা কিন্তু আমি মারবো। তিথি ভাই, একটু আস্তে মারিস। কেন, আমাকে কি আস্তে মারছিলি? সিয়াম। তারপর সবাই মিলে ডিম মারলো আমার গায়ে। লাস্টে সাকিব আর সিয়াম মিলে আমায় গায়ে ময়দা ঢেলে কয়েকটা পিক তুললো আর আমার বাঁধনটা একটু আলগা করেই সবাই পালালো। আমি আর কি করব, ছাড়া পেয়ে ওদের ধরতে না পেরে বাসায় যাবার জন্য বাইকের কাছে গেলাম। বাইকের কাছে গিয়ে দেখি মাওয়া আপু বাইকের উপর বসা। আপনি এখন আমার সাথে যাবেন কি করে? আমি একটা রিকশা ঠিক করে দিচ্ছি। না, তার দরকার নেই, আমি এভাবেই তোমার সাথে যেতে পারবো। মাওয়া, আচ্ছা আপনি দূরে বসে থাকবেন, আমি আস্তে চালাবো। তারপর আমি বাইক স্টার্ট দিলাম। সেও উঠে বসলো আর আমাকে জড়িয়ে ধরল। এ কি, আপনি জড়িয়ে ধরলেন কেন? ময়দা লেগে যাবে। সেটা আমি দেখে নিব। মাওয়া। তারপর আমি দ্রুত বাইক চালিয়ে বাসায় আসলাম। বাসার আসার পরই, এ কি তোর এই অবস্থা কেন? মা, বন্ধুরা ডিম আর ময়দা দিয়েছে আমার গায়ে। ওহ, বুঝতে পেরেছি, তবে মাওয়া তোর শরীরে এসব লাগলো কি করে? মা, তোমার ছেলে আমাকে জড়িয়ে ধরেছে। মাওয়া, আল্লাহ, কি মিথ্যা কথাটাই না বললো, আর লজ্জাও নেই মায়ের সামনে এসব বলছে। মা, বিশ্বাস করো আমি তাকে জড়িয়ে ধরিনি, সে আমাকে ধরেছে। বুঝেছি, তোদের একটা ব্যবস্থা করতে হবে, এটা বলেই হাসতে হাসতে চলে গেল। মা, লজ্জা করলো না আপনার এসব বলতে মায়ের সামনে? লজ্জা করবে কেন? অন্য কাউকে আর জড়িয়ে ধরিনি, তোকে ধরেছি। মাওয়া, তো আপনার সাথে কথা বলাটাই উচিত হয়নি বলে চলে গেলাম ওয়াশরুমে। হা হা, তুমি যতই আমাকে ইগনোর করো বাছাধন, আমি তোমার পিছু ছাড়বো না বলে চলে গেলে তার রুমের ওয়াশরুমে। মাওয়া, সন্ধ্যার সময়ে আমার সব ফ্রেন্ডরা চলে এসেছে। আমিও একটা আকাশি কালারের শার্ট সাথে কালো জিন্স পরে নিচে নামলাম। তারপর ফ্রেন্ডদের কাছে গেলাম। দোস্ত, তোকে যা লাগছে না আজকে? আনান, হইছে থাক, আর বলিস না ভাই। আরে ভাই, সত্যিই তোকে অসাধারণ লাগছে, আমি তো ক্রাশ খেয়েছি। অধরা, ধুর অধরা, এখন কিন্তু বেশি বলছিস। তখনই আমার সিঁড়ির দিকে তাকিয়ে চোখ আটকে গেল। কারণ মাওয়া আপু একটা আকাশি রঙের শাড়ি ও তার সাথে ম্যাচিং করে সব পরে নিচে নামছিল। তার উপর চোখে গাঢ় কাজল, যাতে তাকে অনেক সুন্দর লাগছিল। আমার চোখ সরাতে ইচ্ছা করছিল না, কিন্তু তার অপমানের কথা মনে করে চোখ সরিয়ে নিলাম। এরপর আপু নিচে নেমে আমার দিকে একবার তাকিয়ে ভাবিদের কাছে চলে গেল। আরে দেখ মাওয়াকে কত সুন্দর লাগছে, আমাদের দেবর তো চোখই সরাতে পারবে না। বড় ভাবি, হুম তাই তো দেখছি। মেঝো ভাবি, হয়েছে থামো, তোমাদের দেবর তো আমার দিকে তাকাচ্ছেই না। মাওয়া, তাকাবে কি করে? যা করেছিস আগে ওর সাথে। বড় ভাবি, হুম ভাবি, আমি অনেক ভুল করেছি, আগে তোমরা আমাকে ভুল শোধরাতে সাহায্য করো প্লিজ। মাওয়া, আরে এসব বাদ দে, সাহায্য তো আমরা করবই তোকে। এখন দেখ আমার দেবরকেও আজকে সেই লাগছে। মেঝো ভাবি, হুম দেখিস না কত মেয়ে তাকিয়ে আছে। বড় ভাবি, না, হোকে একা ছাড়া যাবে না, ওর সাথে সাথে থাকতে হবে। মাওয়া, এদিকে তখনই আমার কাছে একটা মেয়ে আসলো।
যেটা দূর থেকে মাওয়া আপুও দেখল। হাই মেয়েটি, কে আপনি? আমি তোমার বাবার বন্ধু তারা চিহ্ন সাহেবের মেয়ে নিশাত। আর তুমি তো আতিক তাই না? নিশাত। হুম আমি আতিক। এটা দেখে মাওয়া আপু তো রেগে আগুন। সে আমার দিকে হাঁটা ধরল। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে নিশাত। ধন্যবাদ, আপনাকেও সুন্দর লাগছে। মেয়েটা দেখতে খারাপ না, তবে মাওয়া আপু ওর থেকে বেশি সুন্দর। আচ্ছা, তোমার নাম্বারটা পেতে পারি নিশাত? তখনই মাওয়া আপু আসলো। ওই ছেমরি, তুই ওর নাম্বার দিয়ে কি করবি? মাওয়া রেগে। আমি তো অভাব, তার রাগ দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। আপু আপনি এভাবে কথা বলছেন কেন? নিশাত, তুই ওর নাম্বার চাইলি কেন? মাওয়া আপু ভদ্রভাবে কথা বলুন, আমি ওর কাছে নাম্বার চাইলে আপনার কি? নিশাত, তোর ভদ্রতার গোষ্ঠী পিণ্ডি করি তোকে, যেন আর আতিকের ধারে কাছে না দেখি। মাওয়া প্রচুর রেগে। এবার মাওয়া আপুর রাগ দেখে নিশাত ভয় পেয়ে চলে গেল। তারপর, তুই আজকে আমার সাথে আমার হাত ধরে থাকবি সারাক্ষণ, এই বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। মাওয়া, আপনি হাত ছাড়ুন প্লিজ, আমি আপনার সাথে যাব না। ওই তুই চুপ থেকে আমার সাথে হাঁটবি, না হলে এখন ফোন থেকে সিগারেট খাওয়া পিকটা এখনই সবাইকে দেখাবো। মাওয়া, তারপর আমি ভয় পেয়ে গেলাম, কারণ ছবিটা দেখালে আমার হাড্ডি একটাও ঠিক জায়গায় থাকবে না। তুই একটু এখানে দাঁড়া, আমি এখনই আসছি। যদি দেখি কোন মেয়ের সাথে কথা বলিস তাহলে তোর খবর আছে। মাওয়া, তারপর সে গেল তার বান্ধবী নীলিমাকে এগিয়ে আনতে। হঠাৎ মাওয়া আপুর সামনে একটা ছেলে আসলো। এই যে শুনছেন? মাওয়াকে ইশারা করে ছেলেটা। আমাকে বলছেন? মাওয়া দাঁড়িয়ে পিছনে ফিরে। হুম আপনাকে বলছি। ছেলেটা, বলুন কি বলবেন? মাওয়া, আমি দূরে দাঁড়িয়ে দেখছি, বুকে অজানা ব্যথা অনুভব করলাম। একবার তার দিকে যাওয়ার চিন্তা করেও থেমে গেলাম। আরে সে থাকুক, তার মতো আমার কি তাতে? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ছেলেটা, যার জন্য সেজেছি সেই তাকলো না, আসছে আদিক্ষিতা দেখাতে। তো আমি কি করব? মাওয়া, কিছু না, আমি শিহাব। আপনি? শিহাব? আমার নাম জেনে কি করবেন? মাওয়া, কিছু না, আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। শিহাব, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমারও তো আপনাকে ভালো লেগেছে। কিন্তু মাওয়া, সত্যিই আমাকে আপনার ভালো লেগেছে। কিন্তু কি? শিহাব, কিন্তু আমি তো বিবাহিত, সাথে প্রেগন্যান্টও। আপনি কি আমাকে মেনে নিতে পারবেন? মাওয়া, এটা বলার সাথে সাথেই ছেলেটা দৌড়ে পালালো। আমি দূরে দাঁড়িয়ে সব দেখে তো অবাক, কিভাবে ছেলেটাকে বোকা বানালো। এদিকে নীলিমাও অবাক। কিরে তুই এত ফাজিল কি করে হলি? নীলিমা হেসে। আরে শোন, যতই হোক একটা ফাজিলের বউ হব, একটু ফাজলামো না করলে হয়? মাওয়া হেসে। তুই পারিসও বটে নীলিমা। মাওয়া আপু একটু হেসে আমার দিকে হাঁটা ধরল। দূর থেকে নীলিমা আতিককে দেখে, আজকে তো দুলাভাইকে সেই লাগছে, আমিতে ক্রাশ খেয়েছি। নীলিমা, এই একদম ওর দিকে নজর দিবি না, চোখ তুলে নেব। মাওয়া, বাব্বা এত ভালোবাসা? নীলিমা, হুম আমি এখন ওকে অনেক ভালোবাসি। মাওয়া, এইসব বলতে বলতে তারা আমার কাছে চলে আসলো। এসেই আমার হাত ধরল। তখনই মাওয়া আতিককে নিয়ে, এদিকে আয় মা, কেক কাটার সময় হয়ে আছে। বাবা, আচ্ছা আসতেছি। মাওয়া আমাকে নিয়ে গেল কেক কাটতে। তারপর আমি কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। তারপরই হাতে মাইক্রোফোন নিয়ে, আজ এই খুশির দিনে আমি আমার ছেলের জন্য একটি গিফট রেখেছি, সেটা কি বলবো? বাবা, বলুন। সবাই অধীর আগ্রহে। আমিও আগ্রহ নিয়ে বসে, বাবা আমাকে কি গিফট দিবে? তখনই আবার, আমি আমার ছোট ছেলের বিয়ে ঠিক করেছি, 3 দিন পরে ওর বিয়ে, তাও আমার ভাইয়ের মেয়ে মাওয়ার সাথে। বাবা, এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমাকে এখনই বাবা মায়ের সাথে কথা বলতে হবে। তারপর আমি তাদের কাছে গেলাম। মা, আমাকে জানিয়ে তোমরা আমার বিয়ে ঠিক করেছো কেন? আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আমরা সবাই জানি তুই মাওয়াকে পছন্দ করিস, আর মাওয়া নিজেও তোকে পছন্দ করে, তাহলে সমস্যা কি? মা, সমস্যা নেই কোন, আমি বিয়ে করব না। তোর এই বিয়ে করতেই হবে, আমি এটা একটু আগে সবাইকে জানিয়েছি। বাবা,
তোমরা এভাবে আমাকে জোর করলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কি বললি তুই? ঠিক আছে, তাহলে তুইও যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। মা, মা প্লিজ এভাবে বলো না। ঠিক আছে মা, তোমরা যখন আমায় জোর করে বিয়ে দিচ্ছ দাও, পরে বুঝবে ছেলের কষ্ট। আমি আমি যা করছি এতে আমার ছেলের কষ্ট হবে না, বরং সুখে থাকবে। মা, আমি কিছু না বলেই রুমে চলে গেলাম। তারপরের দিন সকালে উঠে কিছু না খেয়ে কলেজে গেলাম। অবশ্য খাওয়ার জন্য জোর করেছিল, আমি খাইনি। কলেজে গিয়ে বন্ধুদের কাছে গেলাম। কিরে, তোর মন খারাপ কেন? আনান, তোরা তো জানিসই কালকে কি হয়েছিল। আমি আরে ওই বিষয় নিয়ে মন খারাপ করিস না আপু, মনে হয় তোকে মন থেকে ভালোবাসে, একটু কষ্ট দিয়ে মেনে নে। তিথি: তারপর আপু থেকে ভাবি বানিয়ে দে আমাদের। অধরা হেসে: তুই মজা করছিস? এখন সে আমার সাথে যা করেছে তাকে আমি মেনে নিতে পারবো না। আমি তারপর চলে আসলো বিয়ের দিন। এই কয়দিন আমি কারো সাথে ঠিকমতো কথা বলিনি, তবুও তারা খুশি মনে আমাকে বিয়ে দিচ্ছে। আজকে পরিবারের সবাই খুশি, শুধু আমি বাদে। শেষ পর্যন্ত আমার অমত থাকলেও আমার বিয়েটা করে নিতে হলো। তারপর আমি বাসার বাইরে চলে গেলাম, খেয়ে তারপর বাসায় আসালাম। তখনই: তোর কি কোন কাণ্ড জ্ঞান নেই তোর? আজকে বাসর রাত আর তুই বাইরে থাকিস? বাবা, বাবা কিছু খেয়ে নে, বর হিসেবে তোকে যা দেওয়া হয়েছিল তুই তো কিছু খাসনি। মা: না থাক, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আমি বাবা, আর কতদিন আমাদের উপর রাগ করে থাকবি? মা, আমি কিছু বললাম না। তখনই আমার বন্ধুরা আসলো। চল চল, তোকে বাসর ঘরে দিয়ে আসি। সাকিব: ওকে নিয়ে যাও বাবা। মা: আন্টি, ওকে আমরা রুমে পাঠিয়ে তারপর যাব। তারপর ওরা আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তবে রুমটা সুন্দর করে সাজালেও মন ভালো না থাকিলে কিছুই ভালো লাগে না। রুমের মধ্যে বিছানায় উপর লাল শাড়ি পরে বসে রয়েছে মাওয়া আপু। আমি এসেছি দেখে সে উঠে আমার কাছে এসে পায়ে সালাম করতে যাবে, তখনই: থাকের আর দরকার নেই, আপনি উঠুন। আমি: তুমি এভাবে বলছো কেন? আজকে আমাদের বাসর রাত, এই দিনে সালাম করাই নিয়ম। মাওয়া: হা হা, আমার আবার বাসর রাত? আতিক তো মরেই গেছে, সেদিন একজন মৃত মানুষের সাথে কিভাবে বাসর করবেন? আমি: তুমি প্লিজ এভাবে বলো না, আমি আগের সব কিছুর জন্য ক্ষমা চেয়েছি। মাওয়া: বাদ দিন, আপনাকে আমি আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু আমার ভেতরটা মরে গেছে। আর আপনি আপনার মতো চলবেন, আমি আমার মতো। কখনো কারো বিষয়ে কেউ কথা বলবো না। আমি: কি বলছো এসব তুমি? তুমি আমার স্বামী, তোমার সব কিছুর দায়িত্ব আমার, আর আমার সব কিছুর দায়িত্ব তোমার। মাওয়া: হা হা, বললাম তো আমি মরে গিয়েছি। সরেন, এখন আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আমি: ওই আজকে তুমি ঘুমাবে মানে? আজকে আমাদের বাসর রাত, আজকে আমরা বাসর করব। মাওয়া: দেখেন, এই মৃত মনের মানুষের সাথে আপনার এসব কথা শোভা পায় না বলেই একটা বালিশ ও কাঁথা নিয়ে সোফার দিকে রওনা দিলাম। আমি: এ কি, তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? মাওয়া: সোফায় যাচ্ছি। আমি: দেখো, তোমার বাসর করতে হবে না, তবুও বিছানায় ঘুমাও। মাওয়া: আপনার মতো অহংকারী মেয়ের সাথে এক বিছানায় শোয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি: তাইলে তুমি বিছানায় শোও, আমি সোফায় যাচ্ছি। মাওয়া: তার দরকার নেই, যতই হোক আপনি আপু, তাই আপনি বিছানায় ঘুমান। আমি: দেখ, এমনিতেই প্রচুর কষ্ট দিচ্ছিস, তার উপর যদি আমাকে আপু বলিস তাইলে আমি কিন্তু মরে যাব। মাওয়া: আমি কিছু না বলে সোফায় অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কারো কান্নার আওয়াজ পেলাম। পিছনে ফিরে দেখি আপু বিছানায় না শুয়ে নিচে বিছানা করে শুয়ে কান্না করছে। এ কি, আপনি নিচে শুয়ে আছেন, তার উপর কান্না করছেন কেন? আমি: আমি একটা আনরোমান্টিক ছেলেকে বিয়ে করেছি, আমার বিষয় তোর দেখতে হবে না। মাওয়া: ওহ, তাইলে একটা রোমান্টিক ছেলেকে বিয়ে করে নিন। আমি: ওই চুপ, একদম চুপ, আর একটা বাজে কথা বললে আমি তোর জিহ্বা কেটে ফেলবো। মাওয়া রেগে: আচ্ছা, আমি কোন কথাই বলবো না আপনার, শুধু আপনি কান্না থামান, আমার ঘুমাতে অসুবিধে হচ্ছে। আমি: এই ধরলে তো উল্টো কথা, আমি কি বলেছি আর তুমি বুঝলে? মাওয়া: আমি আবার অন্য দিক হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়েছি তা নিজেও জানি না।
সকাল বেলা ঘুম থেকে উঠে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি মাওয়া আপু আমার বুকের উপর ঘুমিয়ে আছে। কি মায়াবী চেহারা তার! ইচ্ছে করছে তার মায় ডুবে যাই। তারপর যেই তার কপালে একটা ভালোবাসার পরশ একে দিতে যাব তখনই আমার আগের কথা মনে পড়ে গেল। তাই দিলাম এক ধাক্কা, সে সোফা থেকে নিচে পড়ে গেল। নিচে পড়েই সে কান্না শুরু করে দিল। আমি পড়ে গেলাম ঝামেলায়। তুমি আমাকে এভাবে ফেলে দিলে কেন? মাওয়া চোখে জল। ফেলে দিব না তো কি করব? আপনি আমার বুকের উপর শুয়েছিলেন কেন? আমি তাই বলে আমাকে ফেলে দিবে? মাওয়া হুম দেব। আমার মনে কোন মায়া দয়া নেই এখন। আপনি প্লিজ আমাকে ছেড়ে চলে যান, আপনি তাতে সুখী হবেন। আমি মাওয়া উঠে ওয়াশরুমে চলে গেল। আমি ভাবছি যাক ভালোই হয়েছে সে চলে গেলে আমি নিজের মতো করে চলতে পারবো। কিছুক্ষণ পর মাওয়া আপু গোসল করে বের হলো, তারপর আমি ঢুকলাম। আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি দেখে মাওয়া আপু আমার দিকে ফিরল, দেখি সে শাড়ি পরতেছে। সরি সরি বলে আবার ওয়াশরুমে ঢুকলাম আমি। আরে আরে তুমি এমন ভাব করছো যেন কোন পরস্ত্রীর শাড়ি পরা দেখছো? মাওয়া হুম তার মতোই আপনি। আমি কি বলছো এসব তুমি? আমি তোমার বিয়ে করা বউ, প্লিজ এভাবে বলো না আমায়। মাওয়া কেঁদে। আরে আপনি তাড়াতাড়ি শাড়ি পরেন, আমি এখান থেকে বের হব। আমি আমি তো শাড়ি পরতে পারি না, প্লিজ তুমি একটু পরিয়ে দাও। মাওয়া মাথা খারাপ নাকি? আমি শাড়ি পরিয়ে দেব, যান ভাবিকে ডাক দিয়ে তাড়াতাড়ি শাড়ি পরেন। আমি তুমি পরিয়ে দিলেই তো হয়। মাওয়া বলছি তো আমি পারবো না, আপনি ভাবিকে ডাক দিন। আমি তারপর মাওয়া বাধ্য হয়ে ভাবিকে ডাক দিল। তারপর ভাবি চলে আসলো। কি হয়েছে মাওয়া, ডাকছিস কেন? বড় ভাবি আমাকে শাড়িটা পরিয়ে দাও। ভাবি মাওয়া আচ্ছা দিচ্ছি, তবে আমার দেবর সাহেব কোথায়? বড় ভাবি সে তো ওয়াশরুমে বসে আছে। মাওয়া আরে ও বের হলে তো ওর থেকেই শাড়ি পরে নিতে পারতে। ভাবি আমার কি সে কপাল আছে নাকি? ভাবি তোমার দেবরটা একেবারে আনরোমান্টিক, তার বুকের উপর শুয়েছিলাম বলে আমাকে নিচে ফেলে দিয়েছে। মাওয়া আমি সব বাথরুমে শুনছি, কিছুই বলছি না। কি আর বলবো, কারণ তাদের সাথে কথা বলার আমার কোন ইচ্ছে নেই। তাই নাকি? ভাবি হুম ভাবি। মাওয়া আচ্ছা তুই দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে। ভাবি কথা বলতে বলতে শাড়ি পরানো শেষ। এই যে তুমি এখন বের হতে পারো, আমার শাড়ি পরা শেষ। মাওয়া আমাকে উদ্দেশ্য করে। তারপর আমি বের হলাম। বের হয়ে দেখি মাওয়া আয়নার সামনে বসে সাজতেছে। ইচ্ছে করছে তাকে পিছন থেকে জড়িয়ে ধরতে, কিন্তু নিজের ইচ্ছাকে সংযত করলাম। কি পিছনে বসে কি ভাবছো? মাওয়া মাওয়ার কথায় হুঁশ ফিরল আমার। না কিছু না। আমি আচ্ছা চলো নিচে খেতে ডাকছে। মাওয়া চলেন নিচে যাই। আমি তারপর দুজনে নিচে নামলাম। আয় তোরা খেতে আয়। মাওয়া আপু টেবিলের দিকে হাঁটা শুরু করলো, কিন্তু আমি যাচ্ছি দরজার দিকে তখনই মা টেবিল থেকে উঠে এক প্রকার দৌড়ে আমার সামনে আসলো। বাবা আর কত রাগ করে থাকবি আমাদের উপর? মা মা আমি তোমাদের উপর রেগে নেই, আমাকে যেতে দাও। আমি কিছু খেয়ে তো যাবি? বাবা না থাক, একটু বাইরে কাজ আছে বলেই বাইরে চলে গেলাম আমি। তারপর একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বন্ধুদের কাছে গেলাম। আর এইদিকে আমি বাসা থেকে বের হওয়ার। একি মাও বাসা থেকে এভাবে চলে গেল কেন? মাওয়া তোর কথায় ওকে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করাই, আমাদের সাথে ঠিকমতো কথা বলে না, আর সেদিন থেকেই বাসার কোন খাবার খায় না। বড় ভাবি তাই বলে এভাবে বাসায় খাওয়া একেবারে বন্ধ করে দিবে? আচ্ছা তাইলে আমিও খাবার খাবো না, আর বলেই রুমে চলে গেল। মাওয়া আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া এভাবে। বাবা আতিক যতক্ষণ বাসার খাবার না খাবে ততক্ষণে আমিও খাবো না, এই বলে রুমে চলে গেল। মা তারপর কেউই খাবার খেলো না। আর আর অন্যদিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। কিরে কালি বিয়ে করলি আর আজই বাসা থেকে বের হলি? সিয়াম তো কি করব? আমি কি করব মানে বউয়ের সাথে একটু রোমান্টিকতা করবি? তিথি তুই থামবি। আমি ওই একদম ধমক দিবি না আমাকে। তিথি সরি আপু, আপনার পায়ে পড়ি প্লিজ, তবুও ফালতু কথা বাদ দিন। আমি ওই ও কি কোন ফালতু কথা বলছে? যেটা করা উচিত সেটাই বলছে। অধরা
ভাই তোরা ভালো করেই জানিস আমি তাকে সহ্য করতে পারি না। আমি ভাই দেখ, আমার মনে হয় মাওয়া আপু এখন তোকে সত্যিই ভালোবাসে। ভাই তোরা থামবি নাকি আমি চলে যাব? আমি তোকে আমাদের যা বলার ছিল বললাম, বিষয়টা ভেবে দেখিস সাকিব। এভাবে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছাতেই দেখি সবাই সোফায় বসে আছে। আমি তাদের দেখে কিছু না বলে রুমের দিকে হাঁটতে যাব তখনই, কি পেয়েছিস কি তুই বল? আজ তোর জন্য আমরা সবাই না খেয়ে বসে আছি। বাবা, আমি কি বলেছি কাউকে না খেয়ে থাকতে? আমি তোর তো ভালো লাগে আমাদের কষ্ট দিতে, ওইদিকে তোর মা তোর জন্য না খেয়ে দরজা আটকে রেখেছে। বাবা, তখনই মা আর মাওয়া আপুও সেখানে আসলো। মনে হয় আমি এসেছি তা শুনতে পেয়ে ঘর থেকে বের হয়েছে। কি হয়েছে মা, তুমি খাবার খাওনি কেন? আমি তাতে তোর কি? আমি তোরকে যে আমি না খেলে তোর কিছু হবে? মা, এভাবে বলছো কেন মা? আমি তো কিভাবে বলবো? তুই কি একবারও খোঁজ নিয়ে দেখেছিস আমি ঠিক মতো খেয়েছি কিনা? তোর শুধু রাগটাই বড়। মা কেঁদে কেঁদে। আচ্ছা মা যাও, আমি এখন থেকে ঘরের খাবার খাবো। প্লিজ মা তুমি কেঁদো না। আমি সত্যি বলছিস বাবা, তুই খাবি তো? আর রাগ করে থাকবি না তো? মা, না মা, আর রাগ করে থাকবো না আমি। আচ্ছা এখন সবাই খেতে আসো। আয় বাবা, আমি তোকে নিজ হাতে খাইয়ে দিব। মা, তারপর সবাই খাবার টেবিলে বসলাম। মাওয়াও বসেছে খাবার টেবিলে। মা আমাকে খাইয়ে দিচ্ছে আর সে শুধু আঙুল দিয়ে খাবার নাড়ছে। এ কি মাওয়া, তুই খাচ্ছিস না কেন? মেজো ভাবি আমাকে তো কেউ খাইয়ে দেয় না, সে তো শুধু তার ছেলেকেই খাইয়ে দিচ্ছে। মাওয়া রেগে, ওই তুই আমার ছেলের খাওয়ার দিকে নজর দিবি না কাকি? বুঝ না কাকি, তোমার মেয়ে হিংসে করছে। আমি তা তো বুঝতেই পারছি। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে কাকি বললি কেন? কাকি তাইলে কি বলবো আমি? কি বলবি মানে? মা বলবি মা? কাকি, এ তুমি কি বলছো কাকি? আমি পারবো না, আমার তোমাকে কাকি বলতেই ভালো লাগে। আমি তুই যদি আরেকবার আমাকে কাকি বলিস তো আমি আর তোর সাথে কখনো কথা বলবো না। কাকি রাগ করে। আরে আরে রাগ করো না, আচ্ছা যাও, আমি তোমাকে মা বলবো। আমি শয়তান একটা, আমি জানতাম আমার ছেলে আমার রাগ করা দেখতে পারবে না। কাকি আচ্ছা বাদ দাও এখন, মাওয়া আয়, তোকেও খাইয়ে দিচ্ছি আমি। মা তারপর মা মাওয়া আর আমাকে খাইয়ে দিল। খাওয়ার পর আমি রুমে এলাম বিশ্রাম করতে, তখনই মাওয়া আপু আসলো। এসেই আমার পাশে বসলো। চলো আমরা দুজনে আজকে বিকালে ঘুরতে যাই। মাওয়া, আমি যাব, তাও আবার আপনার সাথে ঘুরতে? হাসালেন। আমি এখানে হাসার কি আছে? প্লিজ চলো, একটু ঘুরতেই তো যেতে চেয়েছি। মাওয়া প্লিজ, আপনি আমার কাছ থেকে আপনার কোন আবদার পূরণ করতে পারবেন না, তাই আপনি চলে যান, আমি আপনাকে সহ্য করতে। এ কি মাওয়া, তুই খাচ্ছিস না কেন? মেজো ভাবি আমাকে তো কেউ খাইয়ে দেয় না, সে তো শুধু তার ছেলেকেই খাইয়ে দিচ্ছে। মাওয়া রেগে, ওই তুই আমার ছেলের খাওয়ার দিকে নজর দিবি না কাকি? বুঝ না কাকি, তোমার মেয়ে হিংসে করছে। আমি তা তো বুঝতেই পারছি। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে কাকি বললি কেন? কাকি তাইলে কি বলবো আমি? কি বলবি মানে? মা বলবি মা? কাকি এ তুমি কি বলছো কাকি? আমি পারবো না, আমার তোমাকে কাকি বলতেই ভালো লাগে। আমি তুই যদি আরেকবার আমাকে কাকি বলিস তো আমি আর তোর সাথে কখনো কথা বলবো না। কাকি রাগ করে। আরে আরে রাগ করো না, আচ্ছা যাও, আমি তোমাকে মা বলবো। আমি শয়তান একটা, আমি জানতাম আমার ছেলে আমার রাগ করা দেখতে পারবে না। কাকি আচ্ছা বাদ দাও এখন, মাওয়া আয়, তোকেও খাইয়ে দিচ্ছি আমি। মা তারপর মা মাওয়া আর আমাকে খাইয়ে দিল। খাওয়ার পর আমি রুমে এলাম বিশ্রাম করতে, তখনই মাওয়া আপু আসলো। এসেই আমার পাশে বসলো। চলো আমরা দুজনে আজকে বিকালে ঘুরতে যাই। মাওয়া, আমি যাব, তাও আবার আপনার সাথে ঘুরতে। হাসালেন। আমি এখানে হাসার কি আছে? প্লিজ চলো, একটু ঘুরতেই হয় তো যেতে চেয়েছি। মাওয়া প্লিজ, আপনি আমার কাছ থেকে আপনার কোন আবদার পূরণ করতে পারবেন না, তাই আপনি চলে যান, আমি আপনাকে সহ্য করতে পারি না। আমি কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছ? মাওয়া আরে জানতো, আপনি ডিস্টার্ব কইরেন না। আমি তারপর মাওয়া কেঁদে চলে গেল। এভাবেই চলে গেল 6 মাস।
এখনো মাওয়াকে আগের মতোই কষ্ট দিই যাতে আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু তাকে যতই কষ্ট দিই না কেন সে কিছু মনে করে না। অনেক সময় তার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু কোন এক অজানা বাধায় তাকিয়ে থাকতে পারি না। ওহ, আপনাদের তো বলাই হয় নাই, আমার বড় ভাবি ও মেঝো ভাবি দুজনেই প্রেগন্যান্ট। তাছাড়া মাওয়ার পড়া লেখা এখন কমপ্লিট। তো একদিন খাবার টেবিলে, মাওয়া তোমাদের খুশির খবর কবে শুনবো মেঝো ভাবি? কি করে শোনাবো বলো, এই বাড়ির কত আকার গিন্নই আমাকে ভালোবাসে না মাওয়া। এখানে আমরা আবার কি করলাম, মা বাবা একসাথে? কি আর করবে, তোমার দুটি ছেলে তোমাকে খুশির সংবাদ দিল, একবারও কি ছোট ছেলেকে জিজ্ঞাসা করেছো কেন সে এই খুশির সংবাদ দিতে পারলো না? তাছাড়া এখন আমার পড়া লেখাও শেষ, এখন বাসায় আমি কি করব মাওয়া? তখনই আমার গলায় ভাত বেজে গেল, মেয়েটার কি একটুও লজ্জা শরম নেই? তাই তো আমাদেরই ভুল মা বাবা। কিরে আতিক, তুই আমাদের খুশির সংবাদ দিবি না মা? আরে মা, আমার তো পড়ালেখা শেষ হয়নি, তা আমি শুনতে চাই না, আমি চাই আমার 3 ছেলের ছেলে মেয়েদের নিয়ে এখন অবসর সময় কাটাতে। বয়স তো আর কম হলো না বাবা। এটা শুনে তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেলাম কলেজে। দেখছো ও কিভাবে পালালো মাওয়া। আরে মা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে মা। তারপর সবাই খেয়ে দিয়ে উঠল। মা বাবা চলে গেল রুমে, কারণ তারা দুজনেই অসুস্থ। আর তখনই 3 যা মিলে বসলো আড্ডা দিতে। আরে তুই তো কিছুই বুঝিস না, একটা ছেলেকে ঘায়েল করতে কি মেয়েদের সময় লাগে বড় ভাবি? আরে আমি কত কি করেছি ওর জন্য। তাছাড়া কত সুন্দর করে সাজি ওর জন্য, আমার দিকে একবার ফিরেও তাকায় না মাওয়া। তাইলে এখন আরো ভালো করে চেষ্টা কর মেঝো ভাবি। অনেক কষ্ট করেছি তোমাদের দেবরের জন্য, আর একটু সহ্য করব, এবার তো তোমাদের দেবরকে আমায় মেনে নিতেই হবে মাওয়া। তারপর ওরা আরো আড্ডা দিয়ে রুমে গেল। এদিকে আমি আজকে ক্লাস করে বাসায় গেলাম সন্ধ্যার দিকে, তখনই মা আমায় তার রুমে ডাকলো। হে মা, বলো কেন আমায় রুমে ডাকলে? আমি বাবা, শোন, অনেক তো হয়েছে, এবার তো মেয়েটাকে মেনে নে। আমি জানি তুই মেয়েটাকে মেনে নেসনি মা। কি বলো মা, তুমি জানো সে আমার সাথে কি করেছে? আমি সব জানি বাবা, ও আমাকে সব বলেছে, আর জন্য তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, এখন মেনে নে বাবা, আমি বলছি মা। মা, তারপরও তুমি ওকে মেনে নিলে? কারণ ও নিজের ভুল বুঝতে পেরেছে, তুই ওকে অবহেলা করার প্রতিদিন আমার কাছে এসে কান্না করে। আমি তোকে কিছু বলিনি, আমি ওর ধৈর্য পরীক্ষা নিচ্ছিলাম। ও শত কষ্টের পরও তোর কাছে যায় তোর ভালোবাসা পাওয়ার জন্য বাবা। আমার মনে হয় মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে, এবার তুই ওকে মেনে নে মা। আচ্ছা মা, ভেবে দেখবো বলেই রুম থেকে বের হলাম আমি। রুমে যেতে যেতে ভাবতেছি, সত্যি তো ওকে তো আমি অনেক কষ্ট দিয়েছি, তবুও সব সহ্য করে নিয়েছে। আচ্ছা, ওকে আরেকটু জ্বালিয়ে মেনে নিব। তারপর রুমে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবার সাথে ডিনার করে রুমে আসলাম। রুমে এসে খাটের সাথে হেলান দিয়ে ফেসবুকিং করছিলাম। তখনই মাওয়া রুমে আসলো, খুব সুন্দর করে সেজে। আমি একবার আর চোখে তাকিয়ে আবার ফেসবুকিং করছিলাম। তখনই মাওয়া আপু ঝড়ের গতিতে দৌড়ে এসে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। এ কি, আপনি আমার মোবাইলটা নিলেন কেন? আমি চুপ, কোন কথা বলবি না? আমি তোর জন্য এত সুন্দর করে সাজলাম, আর তুই কিনা মোবাইল নিয়ে পড়ে আছিস। তুই জানিস আমার জন্য এখনো কত ছেলে পাগল। কিন্তু আমি শুধু তোকে ভালোবাসি বলে তোর শত কষ্ট সহ্য করেছি। আর তোর কাছে একটা সন্তান চেয়েছি বলে তুই আমার দিকে ফিরেই তাকাস না। যা, তাইলে তোকে আজ থেকে বিরক্ত করব না মাওয়া। ওকে? আমি কি বললি? ওকে শুনে তেলে বেগুনে জ্বলে উঠল মাওয়া। যা শুনছেন তাই? আচ্ছা যা, আমি আর থাকবই না এই পৃথিবীতে বলেই হাতে ছুরি নিল মাওয়া। আরে আরে করছেন কি? আচ্ছা যান, আপনাকে মা হতে চান তো? আচ্ছা আজকে রাতে থেকে যান, তাহলে আমি আপনার মা হওয়ার মিশনটা কমপ্লিট করে দেব। আমি আজকে রাত থাকবো মানে আমাকে কি তোর সেরকম মেয়ে মনে হয় মাওয়া? না, আচ্ছা যান, আপনি 1 বছরের জন্য থাকতে পারেন, আমার সন্তান হলে আমাকে দিয়ে চলে যাবেন। আমি তোর 1 বছরের গোষ্ঠী পিণ্ডি করি, যা, আমি এখনই মরে যাব মাওয়া।
আচ্ছা ঠিক আছে যান, আপনাকে আমি সারা জীবনের জন্যই রেখে দিব আমি। এটা শোনার সাথে সাথেই মাওয়া আপু ছুরি ফেলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও হালকা ভাবে জড়িয়ে ধরলাম, অনেক কষ্ট দিয়েছি মেয়েটাকে। এ কি আপু আপনি কাঁদছেন কেন? আমি আরেকবার আপু বললে আমি তোমার জিহ্বা কেটে নিব ছুরি দিয়ে। মাওয়া মৃদু রেগে, কেন কেন? আমি আমাকে নাম ধরে ডাকবা আর তুমি করে কথা বলবে মাওয়া? কিন্তু আমি তো তোমার ছোট। আমি ছোট তো কি হয়েছে, তুমি তো আমার স্বামী, আর আমার পিছনে ঘোরার সময় মনে ছিল না আমি তোমার বড়? মাওয়া না মানে আমি থাক, তোমাকে মানে মানে করতে হবে না, এখন তোমাকে শাস্তি পেতে হবে আমাকে আপু বলার জন্য। মাওয়া কি শাস্তি পেতে হবে মানে? আমি শাস্তি পেতে হবে, এখন আমাকে কোলে নিয়ে ছাদে যেতে হবে। মাওয়া আমি তোমাকে কোলে নিয়ে ছাদে যাব কি করে? আমি তো নিজেই হাঁটতে পারি না, আমি একটু অসুস্থতার অভিনয় করে। আমি কিছু জানি না, আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতেই হবে। মাওয়া তারপর মাওয়াকে নিয়ে একটু দূরে যেতেই, আমাকে নামিয়ে দাও মাওয়া। কেন? আমি নামিয়ে দিতে বলছি, দাও মাওয়া। নামাতে বললে কেন তুমি? আমি জানি তোমার কষ্ট হচ্ছে, এর থেকে চলো দুজনে হাত ধরে হেঁটেই ছাদে যাই। মাওয়া এটা বলতেই আমি মাওয়াকে জোর কোলে নিয়ে ছাদের দিকে হাঁটছি। আরে করছো কি? আমাকে নামিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে। মাওয়া আরে এটা কোনো কষ্ট হলো? তুমি চলো তো। আমি এরপর আমরা ছাদে পৌঁছালাম, মাওয়াকে কোল থেকে নামালাম, দেখি মেয়েটা কাঁদছে। এ কি, তুমি কাঁদছো কেন? আমি তুমি আমাকে কত ভালোবাসো, আর আমি কিনা এই তোমাকেই কত কষ্ট দিয়েছি। মাওয়া আরে বাদ দাও তো, আমি আর পুরনো কোন কিছু মনে করতে চাই না, আমিও তো তোমাকে কম কষ্ট দিইনি, তাই আমাদের নতুন ভাবে শুরু করা উচিত। আমিও চাই আমাদের জীবনটাকে রঙিন করতে তোমার সাথে। মাওয়া তারপর আমরা দোলনায় বসলাম, দুজনে বসে চাঁদ দেখছি, তখনই মাওয়া আমাকে তার কোলে শুইয়ে দিল। আমি কোলে শুয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা কত মায়াবী। মাওয়াও আমার দিকে তাকিয়ে আছে, ওর ঠোঁট কাঁপছে, তারপর আস্তে আস্তে দুজনের ঠোঁট এক হয়ে গেল। পুরো 2 মিনিট পর ছাড়লো। আরে এতক্ষণ ধরে কেউ কিস করে? আমি কি করব বলো, তোমার ঠোঁট দেখে সামলাতে পারিনি। মাওয়া আচ্ছা অনেকক্ষণ তো হলো চাঁদ দেখা, এখন রুমে চলো, আমার ঘুম পেয়েছে। আমি কি, তোমার ঘুম পেয়েছে মানে? আজকে কোন ঘুম নেই, আজকে আমরা শুধু রোমান্স করব। মাওয়া রেগে হাসছে, রোমান্স করতে এসব আমার দ্বারা হবে না। আমি কি বললি তুই রোমান্স করবি না মানে? যত সব আনরোমান্টিক বলেই রেগে রুমের দিকে হাঁটা ধরল মাওয়া। আচ্ছা তাইলে আমি আমার রোমান্টিকতা দেখাচ্ছি বলেই মাওয়ার হাত ধরে বুকে টেনে নিলাম আমি। তারপর মাওয়াকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটলাম, দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। এরপর আমরা রুমে পৌঁছালাম। আচ্ছা তাহলে এখন মিশন স্টার্ট করি। আমি যা, আমার লজ্জা করে। মাওয়া মুখ লাল করে, এতক্ষণ তো আমাকে ভালোই আনরোমান্টিক বলছিলে, তাহলে এখন লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার পাঠক পাঠিকারা দেখছে তো। মাওয়া ধুর বাদ দাও তো, আগে আমরা আমাদের কাজ করি। আমি বাকিটা ইতিহাস। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাওয়া আমার বুকের উপর ঘুমাচ্ছে, কি যে সুন্দর লাগছে ওর ঘুমন্ত মুখটা, তাই ওকে না জাগিয়ে একটা কপালে কিস করে আমিও আবার জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর, এই উঠো মাওয়া। কেন? আমি আরো ঘুমাবো, তুমিও আমার সাথে ঘুমাবে। আমি এই ছাড়ো, এখন গোসল করতে হবে, তারপর ভাবিদের সাথে সাহায্য করতে হবে। মাওয়া ওকে যাও, আমি আরো ঘুমাবো। আমি তারপর মাওয়া গোসল করে মাকে চা দিয়ে ভাবিদের কাজে সাহায্য করতে লাগলো। কিরে মাওয়া, আজকে এত খুশি খুশি লাগছে কেন? বড় ভাবি আরে বলো না, তোমাদের দেবরকে রোমান্টিক বানিয়ে ফেলেছি। মাওয়া তার মানে আতিক তোকে মেনে নিয়েছে? মেজো ভাবি একটু লজ্জা পেয়ে মাওয়া লজ্জা পাওয়ার যা করো, আমাদের ট্রিট দিতে হবে। বড় ভাবি তোমরা আতিকের থেকে নিয়ে নিবে। মাওয়া না না, তা হবে না, তোমাকেই ট্রিট দিতে হবে। আতিক কি বিশ্বাস নেই কিনা টাকাটা আমাদেরই দেওয়া লাগে? মেজো ভাবি ঠিক বলছস বড় ভাবি। আচ্ছা ঠিক আছে, আমিই দিব। এখন রান্না তো শেষের দিকে, আমি গিয়ে ওকে জাগিয়ে দিই, ও এখনো ঘুমাচ্ছে। মাওয়া
কেন কালকে বেশি রাত নয়তয় হয়েছিল? বড় ভাবি মুচকি হেসে। ধুর, তুমিও না বলেই রুমের দিকে আসলো মাওয়া। এদিকে আমি ঘুমাচ্ছিলাম। এই এখন উঠো, তোমাকে কলেজে যেতে হবে তো মাওয়া। আমি চোখ মেলে দেখি মাওয়া ডাকছে, তখনই হাত ধরে টান দিয়েই বুকের কাছে নিয়ে আসলাম। আরে এখন আবার কি শুরু করলে? কালকে সারা রাত ঠিকমতো ঘুমোতে দাওনি মাওয়া। কি করব বলো, তোমাকে দেখলেই কাছে না টেনে থাকতে পারি না। চলো আবার শুরু করি আমি। এই না না প্লিজ, আমি একটু আগে গোসল করেছি মাওয়া। ধুর, বাদ দাও তো, আবার আমার সাথে একসাথে গোসল করবে আমি। তারপরের টুকু ইতিহাস। তারপর দুজনে একসাথে খাবার টেবিলের দিকে গেলাম, তারপর খেতে বসলাম। দাঁড়া আতিক, আমি তোকে খাইয়ে দিচ্ছি বড় ভাবি। এই না, আমার বরকে তোমাদের খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাইয়ে দিব মাওয়া। এই একদম বেশি কথা বলবি, ও যেমন তোর স্বামী তেমনি আমাদেরও ভাই, মেঝো ভাবি। আরে ঝগড়া বাদ দে, তোরা তিনজনই ওকে খাইয়ে দিবি মা। আচ্ছা মা, তিনজনই একসাথে? এটা দেখে আমার দুই খাবার না খেয়ে বসে আছে। এই তুমি না খেয়ে বসে আছো কেন? বড় ভাবি বড় ভাইয়াকে ইঙ্গিত করে। তুমি আমাকে কখনো খাইয়ে দিছো বলো যে আতিকের জন্য ঝগড়া করতেছো বড় ভাইয়া? এই একদম আমার ভাইয়ের খাবারের দিকে নজর দিবে না, আর এই বুড়ো বয়সে আমার হাতে খাওয়ার এত শখ কেন বড় ভাবি? ভাইয়া চুপ হয়ে গেল। আমি তো খালি হাসতেছি। অন্যদিকে, এ কি তোমার আবার কি হলো? মেঝো ভাবি মেঝো ভাইয়াকে উদ্দেশ্য করে। না মানে আমাকে একটু খাইয়ে দিবে মেঝো ভাইয়া? কেন তোমার হাত নেই মেঝো ভাবি? ওরও তো হাত আছে, ওকে খাইয়ে দিচ্ছ কেন মেঝো ভাইয়া? এই একদম ওর সাথে তোমার তুলনা করবে না ওকে, ও আমার কলিজার টুকরা ভাই মেঝো ভাবি। মেঝো ভাবির রাগ দেখে মেঝো ভাইও চুপ হয়ে গেছে। আর আমি হাসতেছি। এই একদম হাসবি না, এমনিতেই আমাদের বউয়ের হাতে খাচ্ছিস মেঝো ভাইয়া। হা হা, কি করব বলো, আমার হাসি আর থামতেই চায় না আমি। দেখ আবার দাঁত কেলিয়ে হাসছে। বড় ভাই মন খারাপ করে। আরে বাবা, তোরা মন খারাপ করিস না, আমি তোদের খাইয়ে দিচ্ছি, তোরা দুজন আমার কাছে আয় মা। এটা শুনেই দুজনে মায়ের কাছে চলে আসলো, তারপর মা তাদেরকে খাইয়ে দিল। খাওয়া শেষে ভাইয়ারা অফিসের জন্য বেরিয়ে গেল। আমিও রুমে গিয়ে কলেজের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই মাওয়া আসলো। শোনো, কলেজে যাবে ভালো কথা, অধরার আশেপাশে যাবে না মাওয়া। আরে বোকা, আমি তোমাকে রাগানোর জন্য অধরাকে আমার সাথে অভিনয় করতে বলেছিলাম আমি। তাই নাকি? তাইলে এখন আমিও তোমার সাথে কলেজে যাব একটু মাওয়া। কেন, তুমি গিয়ে কি করবে আমি? আরে সেদিন ওকে না জেনে থাপ্পড় দিছিলাম না, সেই জন্য মাওয়া। আচ্ছা চলো আমি। তারপর আমি আর মাওয়া রেডি হয়ে নিচে আসলাম, এরপর মাকে বলে আমরা বাইকের কাছে গেলাম। আমি উঠে বাইক স্টার্ট দিতেই মাওয়া পিছনে উঠে বসে আমাকে জড়িয়ে ধরল। সত্যি এর ফিলিংসটা খুব ভালো ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা কলেজে পৌঁছালাম। তারপর মাওয়াকে নামিয়ে আমি বাইক পার্ক করে মাওয়ার কাছে আসলাম। মাওয়ার কাছে আসতেই মাওয়া আমার হাতটা ধরল। তারপর দুজনে হেঁটে আমার বন্ধুদের কাছে গেলাম। কিরে, আজকে দুজন একসাথে, সব রাগ অভিমান শেষ নাকি সিয়াম? হুম হয়েছে আমি। ওহ তাইলে তো ভালোই হয়েছে, এখন আমাদের ট্রিট দে শালা, বিয়ে করলাম আমি আর ট্রিটও দিব আমি, এ হয় নাকি আমি? তুমি ফাজিলগিরি থামাও মামা, আগে ট্রিট দাও আনান। আচ্ছা যাও, আজকে সবাইকে ট্রিট আমি দিব মাওয়া। আচ্ছা ভাবি, আপনি দিলেই হবে, ওর কাছ থেকে জীবনেও ট্রিট পাবো না সাকিব। তাহলে চাস কিসের লাগি শালা আমি? ওই তুই চুপ থাক, যা, তোরে আমার বিয়েতে দাওয়াত দিব না তিথি। তাইলে দেখবি বিয়ের দিন তোর জামাই নাই আমি। হারামি তিথি। সবাই হেসে দিল। আচ্ছা এখন থামো, অধরা এদিকে আসো মাওয়া। জি বলেনি তার কাছে গেল অধরা। শোনো বোন, সেদিন না জেনে আমি তোমাকে থাপ্পড় মেরেছিলাম, প্লিজ তুমি কিছু মনে করো না মাওয়া। আরে না ভাবি, আমি কিছু মনে করিনি, আসলে নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখলে তো এরকম করবেনি অধরা। ওহ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আচ্ছা এখন চলো সবাই রেস্টুরেন্টে মাওয়া। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে বিল দিয়ে বের হলাম।
বিলটা অবশ্য আমিই দিয়েছি, মাওয়া দিতে চেয়েছিল কিন্তু বারণ করেছি। তারপর ওখান থেকে বন্ধুদের বিদায় দিয়ে আমরা বাসার চলে আসলাম। তারপর বিকেল বেলা আবার ভাবিদের ট্রিট দিলাম। এভাবে চলে গেলে আরো 2 মাস। তো একদিন সকাল বেলা সবাই খাবার খাচ্ছি, মাওয়া আমাকে খাইয়ে দিতে যাবে, তখনই মাওয়া মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তখনই আমি তাকে ধরে ফেলি। আরে আরে কি হলো ওর, আতিক ওকে তোর রুমে নিয়ে যা মা। আচ্ছা মা, আমি। এই শুনো, তুমি ডাক্তারকে ফোন করো, মা বাবাকে উদ্দেশ্য করে। তারপর বাবা ডাক্তার আঙ্কেলকে ফোন দিল। আর আমি মাওয়াকে কোলে করে আমার রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল আসলো, একটু চেক আপ করে। আরে মিষ্টি আনুন ডাক্তার। কেন, তার মানে আমি দাদু হতে চলেছি বাবা? হুম, আর আতিক তুমি বাবা হতে চলেছ আঙ্কেল। আমি এখনই মিষ্টি আনতেছি আঙ্কেল, আপনি একটু অপেক্ষা করুন। আমি তারপর মিষ্টি এনে সবাইকে খাওয়ালাম, আমার বন্ধুরাও এসেছিল, খবর শুনে ওরাও খুব খুশি। সব থেকে বেশি খুশি মাওয়া। আজকে আমি অনেক খুশি জানো মাওয়া। কেন, আমি এমনিতেই মা ডাক শুনতে পারবো, তার উপর তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, অন্ততপক্ষে এই বাচ্চার জন্য মাওয়া। আমি তোমাকে তো এমনিতেই ভালোবাসি আমি। হুম জানি তো, তবুও তুমি এখন আমার আর ছেড়ে যেতে পারবে না মাওয়া। এভাবেই কেটে গেল আরো 7 মাস। ওহ, আপনাদের বলতেই ভুলে গিয়েছি, আমার বড় ভাইয়ের ছেলে হয়েছে এবং মেঝো ভাইয়ের মেয়ে হয়েছে। তারপর মাওয়া এখন ওটির ভিতরে। আমি বাইরে দাঁড়িয়ে আছি অনেক টেনশনে। বাবা মা আমাকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আমি টেনশন মুক্ত হতে পারতেছি না। ভাবি ভাইয়ারাও নানাভাবে বুঝাচ্ছে। কিছুক্ষণ ডাক্তার বের হলো। আঙ্কেল ভিতরের কি অবস্থা, আমি সামনে এগিয়ে। তুমি শান্ত হও আতিক, তোমার একটা ছেলে হয়েছে এবং বাচ্চার মাও ভালো আছে আঙ্কেল। ও আঙ্কেল, আমরা কি ভিতরে যেতে পারবো? আমি না বাবা, একটু পর কেবিনে শিফট করা হবে, তখন দেখা কইরো আঙ্কেল। তারপর ডাক্তার আঙ্কেল চলে গেল। কিছুক্ষণ পর মাওয়াদের কেবিনে শিফট করা হলো। তারপর আমি রুমে ঢুকলাম, দেখি মাওয়া ঘুমাচ্ছে, ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখনই মাওয়া চোখ খুলল। তুমি খুশি হয়েছ তো মাওয়া? হুম, আমি আজকে অনেক খুশি হয়েছি আমি। তারপর বাবুর কাছে গেলাম আমি। দেখতে একেবারে মাওয়ার মতো। তারপর বাবুকে কোলে নিলাম। আচ্ছা বাবুর নাম কি দিবে? আমি আমি ঠিক করে রেখেছি তো তোমার নাম অনুযায়ী মাওয়া। কি সেটা? আমি শাহেদ আহসান লিসান মাওয়া। তারপর 7 দিন পরে মাওয়াকে বাসায় নিয়ে গেলাম। এভাবেই চলে গেল আমাদের সারা জীবন। হ্যালো বন্ধুরা, আবার নতুন গল্প নিয়ে আসবো। গল্পের নাম থাকবে রিকশাওয়ালার ছেলে। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন গল্প পেয়ে যাবেন। ধন্যবাদ।